আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই আইনজীবী হত্যার বিচার দাবিতে আজকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছে ইসকন নিষিদ্ধের। আর এখানে ভূমি উপদেষ্টা হাসান আরিফ কথা বলেছেন। তিনি বলেছেন অপরাধীর জন্য নির্দিষ্ট গোষ্ঠী থেকে আঙুল না তোলার জন্য। আবু সাইদ খান, আপনি যদি শুরু করেন এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। চট্টগ্রামে আইনজীবীর মৃত্যুটা খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। তো এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে গোষ্ঠীরই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং দ্রুত তাদের বিচার দাবি জানানো উচিত, যেটা সারা দেশে জানিয়েছে। তবে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে যেটা হাসান আরিফ সাহেবও বলেছেন, যে কোনো গোষ্ঠীর দিকে যেন ইঙ্গিত করা না হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি কোনো দল, সেটা সব দলেরই কথা বলার স্বাধীনতা আছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো দলও নিষিদ্ধ করা ঠিক না। সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে তো সেটা নিষিদ্ধ হতে পারে, কিন্তু সেইটা আসলে সন্ত্রাসী দল কিনা আমাদের সেগুলো সব খতিয়ে দেখা উচিত। তার বাইরে যেন অন্য কোনো দৃষ্টিকোণ থেকে কিংবা আবেগের বশীভূত হয়ে যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। আর একটা বিষয় যেটা, যে এই ঘটনার ক্ষেত্রে আমরা পরবর্তীতে পুলিশি তৎপরতা দেখেছি, কিন্তু ঘটনার আগেই তো পুলিশকে সতর্ক থাকা উচিত ছিল। একটা ঘটনা, এই ধরনের ঘটনা কোথায় গড়াতে পারে, মানুষের সেন্টিমেন্ট কোথায় গিয়ে কি পর্যায়ে যেতে পারে, এগুলো তো পুলিশকে আগে থেকে আগে ভাগে তাকে সতর্ক থাকা উচিত ছিল, সতর্ক অবস্থান গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা কিন্তু দেখি নাই। এবং এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা দেখি যে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সক্রিয় হয়, কিন্তু আগে ভাগেই সক্রিয় হওয়াটা দরকার। আমরা ওই যে ঢাকাতে 3 কলেজের যে ঘটনা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আগে ভাগেই রাতেই পুলিশ এবং সেনাবাহিনীর অবস্থান যদি রাজপথে নেওয়া হতো, এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। 3টা প্রতিষ্ঠান এইভাবে ধ্বংসর, ভাঙচুর এবং সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস সম্পদ সব ধ্বংস হতো না। তো এইগুলোর ব্যাপারে এটা আমাদের ভাবতে হবে। আর একটা বিষয়টা হচ্ছে যে কেবলমাত্র তো পুলিশের ব্যাপার না, মানুষকেও এবং এর সঙ্গে সংশ্লিষ্টদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। যে ছাত্ররা কদিন আগে তারা পরস্পর, এই কবি নজরুলের শিক্ষার্থী এবং সরোয়ার্দী এবং মাহবুর রহমান মোল্লার শিক্ষার্থীরা তো একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছে, তারা স্বৈর শাসনের পতনের জন্য আন্দোলন করেছে। তো হঠাৎ করে কেন তাদের ভিতরে এই বিভক্ত, এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, কোনো রহস্য আছে কিনা আমি জানি না। তবে এই যে বিভক্তির মধ্য দিয়ে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা দেশের জন্য মঙ্গলজনক না, মানুষের জন্য মঙ্গলজনক নয়, এবং সরকারকেও তো এক ধরনের বিপাকে পড়ছে। কিন্তু আমরা সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু এক ধরনের জনমনে হতাশা রয়েছে। এগুলো দূর করা দরকার। চট্টগ্রামের ঘটনা, ঢাকার ঘটনা এবং বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, যেগুলো খুবই দুঃখজনক। এবং এই যে পারস্পরিক যে সংঘাতের জায়গা দেশটা চলে যাচ্ছে, এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়, সরকার এবং রাজনৈতিক দল সবাইকে মিলে এই ব্যাপারটাকে ভাবা দরকার, যাতে আমরা শেখ হাসিনার স্বৈর শাসনের পতনের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছে, জাতি যে স্বপ্ন দেখেছে, সে স্বপ্ন যেন কোনোক্রমেই ক্ষতিগ্রস্ত না হয়, বিনষ্ট না হয়, বরং এই আন্দোলনের সুফল এবং একটা পরিবর্তন, একটা গণতান্ত্রিক আবহাওয়া এবং ব্যবস্থা বিনির্মাণের ক্ষেত্রে সমস্ত জাতিকে এখন ঐক্যবদ্ধ দরকার। এই বিভেদ রেখাগুলোকে মুছে ফেলতে হবে। এ ব্যাপারে সরকারের কাছ থেকে আমরা আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। জি, ধন্যবাদ আবু সাইদ খান। মাহবুব কামাল, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে এখানে সংখ্যালঘু ইস্যুটা চলে আসছে, এটা নিয়ে কথা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে, যে ইসকন নিষিদ্ধ করার জন্য দাবি জানানো হচ্ছে, আবার উপদেষ্টা এক ধরনের কথা বলছেন, আবার আদালতে
অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে ইসকন ইস্যুতে কালকের মধ্যে সরকারের অবস্থান জানাতে। তো সব মিলিয়ে এই এখনকার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়াগুলো কি ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন? আচ্ছা, আমি ইসকনের ব্যাপারটা একটু পরে আসি। প্রথমে বলি, আপনি রিপোর্টে দেখলেন যে উপদেষ্টা কথা বলছেন। কোন উপদেষ্টা কথা বলবেন? ভূমি উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? আমাদেরকে আগুনে নিক্ষিপ্ত করে উনি কোন এয়ার কন্ডিশনে বসে আছেন? এমন আনস্মার্ট, এমন ইনকেপেবল স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা আমরা আমাদের 53 বছরে আর পাইনি। সাইদ ভাই বললেন যে যাত্রাবাড়ির ঘটনায় 6 দিন আগে থেকে ওরা ঘোষণা দিচ্ছিল মেগা সানডে, মেগা মানডে, অথচ সেখানে কোনো পুলিশ নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিছু কথা আমরা শুনেছি। কখনো উনি বলেন আমি তো কিছু জানি না। যখন জাতীয় পার্টির অফিস পোড়ানো হয়, ওনাকে জিজ্ঞেস করা হয়, উনি বলেন যে আমি তো কিছু জানি না। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে এইটা কবে নাগাদ হবে, বলে যে আপনারাই বলেন। আপনি আছেন কি করতে? আপনাকে তো আমরা কোথাও দেখি না। আমরা তো দেখতেছি উপদেষ্টা হচ্ছে 4 জন, স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র জন, সেটা হলো 2 জন ছাত্র উপদেষ্টা আর সার্জিস আর আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহ। আপনি কোথায়? এই যে রিপোর্টে একজন বললেন যে সকালবেলা যখন গাড়ি ভাঙচুর হচ্ছিল তখনই যদি সতর্কতা নেওয়া হতো তাহলে আর এই হত্যাকাণ্ডটা হতো না। তা আপনার কোনো ভূমিকা থাকবে না? আপনার ভূমিকা কোথায়? আমি প্রস্তাব করছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে অন্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হোক। কারণ এরাকে মনে হচ্ছে হি ইজ এ প্রভিন্সিয়াল ম্যান। উনি একজন প্রাদেশিক লোক, উনি ন্যাশনাল ফিগার না, উনি গ্রাম্য একজন প্রভিন্সিয়াল লোক। তাকে সরিয়ে অন্য একজন উপদেষ্টা দেওয়া হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেখেন, আপনি ইসকনের কথা বললেন। ইসকন আমি ফলো করি। ইসকন গত শতাব্দীর 60s-এ আমেরিকায় এটার জন্ম, এবং এটা আপনার হিন্দু সনাতন ধর্ম না, হিন্দুত্ববাদকে প্রমোট করার জন্য এই অর্গানাইজেশনটা জন্ম নিয়েছিল, এবং এটা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এবং আমেরিকাতে এটা একটা সফট পাওয়ার হিসাবে জন্ম লাভ করে, এবং দেখা যায় এই সফট পাওয়ারে আপনার আমেরিকার কংগ্রেসম্যানরা পর্যন্ত এখানে, আপনি ধরেন যে তুলসী গাবার্ড তার থেকে শুরু করে অনেকে এটার সাথে ইনভলভ হয়ে গেছে। কথাটা হচ্ছে সনাতন ধর্ম এবং ইসকন এই দুটো কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কিরকম আমি বলি। দেখেন, কলকাতার লোকজন যারা সনাতন ধর্মী তারা কিন্তু নিরামিষভোজী নয়। তারা মাছ, ইলিশ মাছ ছাড়া তাদের ভাত মানে খাওয়া ভালো লাগে না। কিন্তু ইসকন হচ্ছে নিরামিষভোজী। আবার দেখেন, আমরা এতকাল যে বড় হয়েছি, আমরা কিন্তু কখনো জয় শ্রীরাম স্লোগান শুনি নাই সনাতন ধর্মীদের মুখে, কিন্তু ইসকনের মুখে জয় শ্রীরাম শুনি। তাহলে দেখা যায় there is a basic difference between সনাতন ধর্ম and the ইসকন। এটা একটা বেসিক ডিফারেন্স আছে, এবং এইটা মূলত আপনার কি বলে যে এটা উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশে এটা শক্তি বেশি আর কি। কলকাতায় এটা হেডকোয়ার্টার বলা যেতে পারে, কিন্তু কলকাতার সনাতন ধর্মীদের সাথে আপনার এই ইসকনের অনেক অনেক কন্ট্রাডিকশন আছে, এই শ্রী জয়রাম ধ্বনি নিয়ে ইত্যাদি নানা রকম ভাবে। তো এইটা একটা হিন্দুত্ববাদের প্রতিনিধিত্বকারী একটা সংগঠন ইসকনটা, এবং আমেরিকাতে এটা একটা বার্গেনিং এজেন্ট। বাংলাদেশে এটা স্বার্থ হচ্ছে আমাদের হিন্দুদের বা সনাতন ধর্মীদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে প্রোটেক্ট করা, এই ব্যাপার। এখন কথাটা হচ্ছে যে আমরা দেখব ইসকনের বাংলাদেশের তৎপরতাটা কি, সেইটা আমরা দেখবো, সেইটা বিবেচনা করবো। আমেরিকায় কি তৎপরতা, অন্যান্য দেশে কি তৎপরতা, সেটা আমাদের দেখার ব্যাপার। আমরা এখন পর্যন্ত দেখতেছি যে বাংলাদেশের সনাতনী হিন্দুরা তেমন কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু করেনি। মানে ধরেন যে গতকালের পর থেকে, আগ থেকে গতকালের পর থেকে অ্যাগ্রেসিভ হয়েছে, সেটা স্বীকার করতেই হবে। তেমন কোনো করে নাই। এবং হাসান আরিফ সাহেবের কথাটা আমি খুবই যুক্তিযুক্ত, ভেরি সেন্সিবল, যে ব্যক্তি অপরাধী হলে তার শাস্তি হতে হবে, কিন্তু অর্গানাইজেশনকে এখানে ব্লেম করা যাবে না। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এই যে আপনি কয়েকজনকে আটক করলেন, তাদের পরিচয় দিচ্ছেন না কেন? তাদের পরিচয় দিবেন তো, নাকি পরিচয় জানেনই না? অন্তত এটুকু তো জানেন যে তারা হিন্দু না মুসলমান। তা আমাদের বলেন যে এদের পরিচয় হচ্ছে এই। আপনারা কখন আটক করছেন এখন পর্যন্ত তা বলতেছেন যে পরিচয় মানে আমরা নিশ্চিত হতে পারছি না। 7 জনকে শনাক্ত করেছে ভিডিও ফুটেজ দেখে। হ্যাঁ, কিন্তু পরিচয় তো আমরা জানতে পারতেছি না। তাদের
পলিটিক্যাল আইডেন্টিটি কি অথবা তাদের রিলিজিয়াস আইডেন্টিটি কি এখন পর্যন্ত আমরা জানি না, তাই না? কথা তো অনেক রকম হচ্ছে। যেমন ধরেন যে ওই সনাতন ধর্মীরা কি বলতেছে, ওরা বলতেছে যে মানে এক দল বলতেছে যে আসলে ওই ওই সাইফুল ইসলামকে মনে করেছিল হিন্দু, এই জন্য মুসলমানরা তাদেরকে মেরে ফেলছে। আবার তাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে সাইফুল ইসলাম যেহেতু ওই যে কি কৃষ্ণ ওনার আইনজীবী ছিলেন, এই কারণে এরকম করা হয়েছে। তো এখন বাট রিয়েলি ঘটনা কি সেটা তো আমাদের জানতে হবে। দেখেন, মার্ক টোয়েনের একটা কথা আছে যে সত্য জুতোর ফিতা বাড়তে বাড়তে মিথ্যা সারা পৃথিবী ঘুরে আসে। হ্যাঁ, মিথ্যা খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু সত্য মানে বের হইতে সময় লাগে। এখন আমরা তো জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটছে, এটা আমরা জানতে চাই, কারা মারবে। এবং এইটা ঠিক যারাই করেছে তারা একটা দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে করেছে, তারা মুসলমান হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টির জন্য করেছে। এইটা এই উদ্দেশ্যটা ক্লিয়ার। তো এখন আমাদেরকে দেখেন, চিফ অ্যাডভাইজার অনেকদিন পরে, তাকে আমি থ্যাঙ্কস দিব, চিফ অ্যাডভাইজার এতদিন কোনো ধরনের এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, মব জাস্টিসে কোনো দিনই মুখ খুলেন নাই, অথচ এই সাইফুল ইসলামের মৃত্যুর পরে উনি মুখ খুলছেন। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে উনি এই ধরনের এই যে মব জাস্টিসের ব্যাপারে এই প্রথম উনি মুখ খুললেন। এখন ঠিক আছে, এখন একেবারে প্রপার ইনকোয়ারি হোক, একেবারে সুষ্ঠু তদন্ত হয়ে মানে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং কমিউনাল হারমোনি যাতে আসে সেইটা নিশ্চিত করতে হবে। এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র অ্যাডভাইজার দায়িত্ব প্রথম। এবং এই স্বরাষ্ট্র অ্যাডভাইজার দিয়ে হবে না, এই স্বরাষ্ট্র অ্যাডভাইজার দিয়ে হবে না, তাকে সরিয়ে ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা একটা বিরতিতে যেতে চাই। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই দুর্নীতির 3 মামলায় আইনিভাবে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী। এই মামলাগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বিএনপির আইনজীবীরা। এটা নিয়ে জানতে চাই। আর বিএনপি বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন ডিসেম্বরে চিকিৎসার জন্য। সব মিলায়ে আবু সাইদ খান, আপনার কাছে যদি আসি, আমরা সবাই চাই নিশ্চয়ই উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। সুস্থ হয়ে ফিরে এসে রাজনীতিতে ফেরাটা তার পক্ষে কতখানি সম্ভব হবে? প্রথমত হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলার সম্পর্কে তো আমরা আগেও বলেছি, সেই সরকারের আমলে বলেছি যে কারণে এই মামলাগুলো দেওয়া হয়েছে সেটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই কাজ করেছে। এবং এই মামলার তো যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেটা প্রমাণিত হয় না, তারপরও সেটাকে তাকে করা হয়েছিল। তো সেই মামলা প্রত্যাহার করা মধ্য দিয়ে একটা স্বস্তি এসছে এবং আমার মনে হয় এটা আইনের শাসনে প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। বেগম খালেদা জিয়া তো চিকিৎসার ব্যাপারে দাবি, সারা দেশেই দাবি ছিল, বিভিন্ন সময় তাকে বিদেশে পাঠানোর কথা আমরা বারবার বলেছি। আমিও বহু আলোচনায় বলেছি যে তাকে বিদেশে পাঠানো উচিত, কেন তার শারীরিক অবস্থা, এখন তিনি বিদেশে যাচ্ছেন। তো বিদেশে থেকে ফিরে উনি রাজনীতিতে কত সক্রিয় হবেন কিনা এবং কতটুকু সম্ভব হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমরা সঙ্গত কারণে প্রত্যাশা করব বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন, সেটি আমরা প্রত্যাশা করি। জি, ধন্যবাদ আবু সাইদ খান। মাহবুব কামাল, আপনার কাছে জানতে চাই একই ব্যাপারে। আপনার আগের প্রশ্নগুলোর সঙ্গে একটু জুড়ে দিতে চাই যে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যে ধরনের চর্চা বাংলাদেশে আছে, হ্যাঁ, সেগুলো আদৌ বন্ধ হবে কিনা? না, প্রথম কথা হলো খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল এগুলি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আমরা দেখছি 1/11-এর সময় এই দুই নেত্রীর বিরুদ্ধে যেসব মামলা করেছিল সেই সময়কার সরকার, পরবর্তীকালে আমরা দেখলাম যে শেখ হাসিনার নামে যত মামলা সবগুলো কোয়াশ হয়ে গেল, সেগুলি সব বাতিল হয়ে গেল, কিন্তু খালেদা জিয়ার নামে মামলাগুলো টিকে গেল। হ্যাঁ, এবং আরো নতুন মামলা ইত্যাদি। ফলে এগুলি সব রাজনৈতিক ব্যাপার, এগুলি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে যা হয়, মানে পরস্পরের অ্যাডজাস্টমেন্ট না থাকলে যা হয় তাই হয়েছে বাংলাদেশে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড।
আমার কথা সেটা না, আমি একটু অন্য কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে 100 দিনের বেশি হয়ে গেল, এই এখন কেন মামলাটা খারিজ হলো? হ্যাঁ, এটা তো আগেই হওয়া উচিত ছিল। আমরা দেখলাম সেনা কি বলে যে সেনাবাহিনী দিবস উপলক্ষে মিসেস সশস্ত্র জিয়া বাহিনী এবং দিবস উপলক্ষে, জি। চিফ অ্যাডভাইজারের যে অন্তরঙ্গ আলাপ আলোচনা, তারপর পরই মামলাগুলো পাস হয়ে গেল। হ্যাঁ, এগুলো তো আগেই হওয়া উচিত ছিল। এটা তো ধরেন যে 5ই আগস্টের পরে 15 দিন 1 মাসের মধ্যে এটা হওয়া উচিত ছিল। এটা 100 দিনের বেশি কেন কেন? এটা এটা মানে একটু প্রশ্ন জাগে আর কি। হ্যাঁ, যে ওই যে কি বলে যে চিফ অ্যাডভাইজারের সাথে মিসেস জিয়ার যে অন্তরঙ্গতা, এই খরচ। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই আইনের শাসনই চাই, তাই না? আমরা চাই না যে কেউই মানে আইনের ঊর্ধ্বে থাকুক, আবার কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়। এটাই তো আমাদের বেসিক জায়গা। হ্যাঁ, এই জায়গাটা তো আমাদের ঠিক রাখতে হবে, কিন্তু এই জায়গাটা তো মানে ঠিক থাকছে না। এই যে যে সমস্ত মামলাগুলো হচ্ছে এখন, এগুলো অনেকগুলো পলিটিক্যালি মোটিভেটেড, অনেকগুলো পার্সোনাল গ্রাস থেকে হয়েছে, অনেকগুলো। তো এইসব তো বন্ধ করতে হবে। খালেদা জিয়ার মামলা থেকে অব্যাহতি পেল, এটা এটা তো ভালো খবর, কিন্তু অন্যরা যাতে হ্যারাস না হয়, বিনা কারণে হ্যারাস না হয়, সেটা। এখন আসেন ট্রিটমেন্টের ব্যাপারে, মানে জি। মিসেস জিয়ার। হুম, হুম। মানে আমার খুবই ভালো লাগছে যে উনি সশস্ত্র দিবসে গেছেন, মানে সুন্দর চমৎকার ভাবে গেছেন একজন সুস্থ মানুষের মতো। এটা মানে ইট লুক ভেরি গ্রেসফুল টু মি। কিন্তু এই যে আমরা এতদিন শুনে আসলাম, প্রায় শুনতাম যে মিসেস জিয়ার অবস্থা এত খারাপ, যে ওনার অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল মোমেন্ট, অমুক তমুক নানা রকম কথা আমরা দীর্ঘ 5 বছর 4 বছর যাবত শুনে আসতেছিলাম। হ্যাঁ, তো এটা মিরাকলও হইতে পারে, কিন্তু মানে এখন আমরা দেখছি উনি প্রায় সুস্থ, মানে অ্যাপারেন্টলি সুস্থ। ভেতরে কি আছে সেটা তো আর আমরা বলতে পারি, সেটা ডাক্তাররা বলতে পারবে। তো এখন উনি মুভমেন্ট করার মতো অবস্থায় আছেন শারীরিকভাবে। উনি লন্ডনে যাওয়ার মতো, এই যে 16 আওয়ার্স জার্নি, লং জার্নি, ওখান থেকে যদি উনি আমেরিকা যায় আরো আটলান্টিক পাড়ি দিতে হবে 6 ঘন্টা। হ্যাঁ, তারপর ইত্যাদি। এটা তার শরীর পারমিট করতেছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। কিন্তু আমরা যে 4 বছর ধরে যা শুনছি, তাতে তো মনে হয়েছে যে না, উনি আর আর কোনোদিনও নর্মালি হাঁটতে পারবেন না, এরকম আমরা শুনছি আর কি আগে। যাই হোক, আমরা উই প্রে দ্যাট খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে আসুন এবং ওনার ছেলের সঙ্গে দেখা করে আসুন। এসে যদি ওনার শরীর পারমিট করে, তাহলে বাংলাদেশের পলিটিক্স কে উনি উনি ডমিনেট করার চেষ্টা করুন। বাংলাদেশ পলিটিক্স আবার বিএনপি রাজনীতির হাল ধরুন, তার ভালো হবে। হ্যাঁ, কারণ তারেক জিয়ার চাইতে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং উনি যদি মুভ করেন, উনি যদি কথা বলেন, উনি যদি বক্তৃতা দেন, তাহলে বিএনপির প্রতি মানুষ আরো মানে হবে। হ্যাঁ, মানে তারেক জিয়ার চাইতে ওনার বিশ্বাস বেশি আর কি, মানে সোশ্যাল রেসপেক্টিবিলিটি বলতে যা বোঝায়, সামাজিক যে আপনার বিশ্বাসযোগ্যতা এবং সামাজিক সম্মান, এটা ওনার বেশি। তারেক জিয়ার নাই সেটা আমি বলছি না, ওনার বেশি আর কি। তো ফলে এটা একটা ভালো খবর। হ্যাঁ, এটা উনি জি। যান, এবং সবারই তো সুস্থ জীবনের অধিকার আছে। হ্যাঁ, উনি এতদিন যে বিদেশে ট্রিটমেন্ট পাননি, এটা খুবই দুঃখজনক। মানে মানে 3বারের প্রাইম মিনিস্টার, এবং উনি দেশের অন্তত 35% লোককে রিপ্রেজেন্ট করেন অন্তত। তো 35% লোককে যিনি রিপ্রেজেন্ট করেন, মানে ভোটের হিসাবে বলছি, পপুলার ভোটের হিসাবে, ওনাকে এইভাবে মানে ট্রিটমেন্ট বঞ্চিত রাখা, এটা খুবই অন্যায় হয়েছে। এটা আই কন্ডেম। এবং এটা উনি উনি আহ, সুস্থ হয়ে আবার উনি জি। দেশে ফিরে আসুন। জি, একেবারে পরিষ্কার আপনার বক্তব্য। জি, ধন্যবাদ মাহবুব কামাল। আমরা আরেকটা বিরতিতে যাব। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে অনলাইনে যুক্ত আছেন আবু সাইদ খান এবং মাহবুব কামাল। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময়ের আয়োজন করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আবু সাইদ খান, অতীতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ সহ নানা অনিয়ম বন্ধে জোর সুপারিশ করবে কমিশন, জানিয়েছেন এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আপনার পর্যবেক্ষণ শুনব। কেননা নেপথ্যে যে টাকার খেলা, এটা তো বন্ধ হচ্ছে না। পেশিনায় প্রকাশ ঘটে, কিন্তু টাকার খেলা তো নেপথ্যে ঘটে এবং বড় অঙ্কের টাকা ঘটে। মনোনয়ন বাণিজ্য, অর্থাৎ মনোনয়ন কিনতে হয়,
এবং মনোনয়ন কেনার পরে তো অতীতে আমরা যেটা দেখেছি, আমাদের মাস্তানদেরকে কিনতে হয়, ভোটারদেরকেও কিনতে হয়, মানে ভোটারের যারা নেতা থাকে, কমিউনিটি লিডার, তাদেরকেও ক্রয় করা হয়। এইভাবে টাকার খেলা চলতে থাকে। এটা বন্ধ হওয়া উচিত। যে কারণে রাজনীতিতে যারা সৎ নিবেদিত প্রাণ, সে যে দলেরই হোক, যে লুটপাট করে নাই, যার কারি কারি টাকা নাই, তার পক্ষে নির্বাচন করা আমাদের ব্যবস্থা কিন্তু খুবই কঠিন ব্যাপার। অতএব আমরা নির্বাচনে অনেক অনেক সংস্কারের কথা বলছি, কিন্তু টাকার খেলা বন্ধ করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সেই ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে এই নির্বাচন যে সংস্কার করা হচ্ছে, সেই টাকার খেলা বন্ধের যদি উপায়গুলো উদ্ভাবন করা যাবে, সেটা খুব কঠিন কিছু না। জি। এবং কিছু কিছু যেমন একরঙা পোস্টার হয়েছে, তো মানে এর আগে বহু রঙের পোস্টার ছিল, এমনও হতে পারে যে পোস্টারও এটাকে নিয়ন্ত্রণ করা যায়। 5 জন ক্যান্ডিডেটের জন্য এক পোস্টারই হতে পারে, নির্বাচন কমিশন সরবরাহ করতে পারে। এমনকি জনসভাগুলো ওইভাবে জনসভা কিংবা ওইভাবে শোডাউন গুলো বন্ধ করে দিতে পারে, বন্ধ করে সেখানে টেলিভিশনের মাধ্যমে বিতর্ক হতে পারে। তো যেমন মার্কিন নির্বাচনের তো বড় অংশটা প্রচার প্রচারণা তো টেলিভিশন, সেখানে বিতর্ক হয়, বাকযুদ্ধ হয়, এবং তার মধ্য দিয়ে জনগণ তার প্রার্থী নির্বাচিত মানে বেছে নিতে পারেন। তা আমাদের দেশেও এই ধরনের বিকল্প ব্যবস্থাগুলা হতে পারে। এবং টাকার খেলা, কিংবা যদি সভা করতেই হয়, এক মঞ্চে 5 জন প্রার্থী এক মঞ্চেও বক্তৃতা দিতে পারেন। তো এই ধরনের যদি আমরা ব্যবস্থা করতে পারি, টাকার খেলা কমে আসবে। আর তাছাড়া যে টাকার খেলার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই রাজনৈতিক সংস্কৃতি, সেটারও পরিবর্তন করতে হবে। এবং টাকার খেলার প্রতি, টাকার খেলা এবং এই টাকা দিয়ে মনোনয়ন কেনা ইত্যাদি, তাদের প্রতি ঘৃণাও তৈরি করতে হবে। জনমতকেও সেইভাবে প্রভাবিত করাটাও খুবই জরুরি বলে মনে করি। ধন্যবাদ আবু সাইদ খান। মাহবুব কামাল, আপনার কাছে আসতে চাই। নির্বাচনের আগে সংখ্যালঘুদের উপরে হামলা বন্ধ, এলাকা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে, কিন্তু এই জিনিস বন্ধ করবে কে, কিভাবে বন্ধ করবে? না, সাইদ ভাই শুধু টাকার কথা বললেন, আমি একটা সুন্দর উদাহরণ দিব, আপনার ভালো লাগবে। ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির নেতা ছিলেন এনটি রামারাও। তো ওনাকে সংক্ষেপে বলা হতো এনটি রামারাও। তো 80-র দশকে ওনার তেলেগু দেশম পার্টি হেরে গেল। হেরে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি হারলেন কেন, আপনি এত জনপ্রিয়? উনি বলছিলেন, আরে ইলেকশন তো হয়েছে এনটিআর বনাম এমটিআর। তো সাংবাদিক বলল যে এনটিআর তো বুঝলাম, এনটিআর মানে আপনি, এনটি রামারাও, এমটিআরটা কি? তখন উনি বলছিলেন, এমটিআর হচ্ছে মানি, টেরর অ্যান্ড র্যানস্যাক, অর্থ, সন্ত্রাস এবং লুণ্ঠন। এই তিনের বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি বলেই আমি হেরেছি। তো আমাদের দেশের নির্বাচনে এই যে এমটিআর, মানি, টেরর অ্যান্ড র্যানস্যাক, এই যে এনটি রামারাওর যে চমৎকার যে একটা হিউমার, এনটিআর এর সাথে এমটিআর এর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটা আমি দেখেছিলাম, এটা দূরদর্শনে আমি দেখেছিলাম, খুব চমৎকার। উনি খুব জনপ্রিয় ছিলেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন। যাই হোক, আমাদের দেশে এই তিনটা জিনিস, অর্থের প্রয়োগ বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, এবং র্যানস্যাকটা যে লুণ্ঠন, এই যে আপনার নির্বাচনের দিন বুথ ক্যাপচারিং থেকে শুরু করে এই যে নানা রকমের লুণ্ঠন প্রক্রিয়া হয়, এই জিনিসগুলি বন্ধ করলে তাইলে আপনার মোটামুটি একটা ভালো নির্বাচন আপনি পেতে পারেন। আচ্ছা, এবার আসি, আপনি বলেন যে কি সংখ্যালঘুদের নির্বাচনের আগে পরে, মানে এটা তো একটা রুটিন হয়ে গেছেই বলা যায়, যে নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের উপরে হামলা, এলাকা ভিত্তিক নিরাপত্তা, এগুলো হামলা বন্ধ, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপারিশ করেছেন যে ক্ষুদ্র নির্দিষ্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা সেখানে উপস্থিত ছিলেন। না, কথাটা হচ্ছে কি, আমরা তো কথা বলার সময় তো কোনো খারাপ কথা বলি না, আমরা তো সবসময় ভালো কথা বলি, কিন্তু কাজে কি হয় সেটা হচ্ছে বড় ব্যাপার। কেউ কি বলে যে আমরা কমিউনাল হারমোনি চাই না? কেউ কি বলে? সবাই তো বলতেছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। তাহলে কেন এসব হয়? কেন 2001 সালের নির্বাচনে ব্যাপক মাইনরিটি ক্লিনজিং হয়েছিল? আজকে যে বিএনপি এত বড় বড় কথা বলছে, আমরা দেখি নাই 2001-এর পরে কি হয়েছিল? 2000 নির্বাচনের পরে আওয়ামী লীগ যে এত হারমোনিয়াম, মানে কি কয়, এই দেখেন, এই যে হিন্দুদের ব্যাপক, আমি বলছি আওয়ামী লীগের আমলে সুরঞ্জিত সেনগুপ্তের মতো হিন্দু, সেও হিন্দুর জমি লিখে নিছে। শুধু মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে করে, হিন্দুরাও করছে, আওয়ামী লীগের হিন্দুরা। ফলে এইসব কথা বলে লাভ নাই, ভালো ভালো কথা বলে লাভ নাই। কথাটা হচ্ছে যে বাস্তবে কি, এখন যে ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন, তারপরে মাইনরিটি বলেন,
এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে ট্রিট করা যাবে না। সোজা কথা, লাউড অ্যান্ড স্পিকার, মানে কি বলে, ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার, সরি, লাউড অ্যান্ড ক্লিয়ার। এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা যাবে না। তারা আমাদের দেশের নাগরিক, তারা বাই বর্ন এখানকার নাগরিক। এটা কোনো ন্যাচারালাইজ সিটিজেনশিপ না যে অন্য দেশ থেকে আসছে মানে ক্রমে ক্রমে আত্মীকৃত হয়ে নাগরিক হয়েছে। এটা তাদের ভূমি, মানে ছেলেরা হচ্ছে ভূমিপুত্র, মেয়েরা হচ্ছে ভূমিকন্যা এখানকার। সুতরাং এদেরকে সেকেন্ড ক্লাস হিসাবে ট্রিট করা যাবে না। সবাইকেই আমরা যেরকম মানে মেজরিটি যারা আমরা সংখ্যাগরিষ্ঠ, তারা যেরকম ইকুয়াল যে রাইট পাই, যে প্রিভিলেজ পাই, যে কনস্টিটিউশনাল সাপোর্ট পাই, তারাও যেন কনস্টিটিউশনাল সাপোর্ট পায়, তারাও যেন হিউম্যান রাইট পায়, তারাও যেন মানে সব ক্ষেত্রে আমাদের মতো ইকুয়াল রাইট এন্ড প্রিভিলেজ এনজয় করতে পারে। এইটা এনশিওর করতে হবে। এটা মুখে বললে হবে না। আমরা কিন্তু মুখের কথা বিশ্বাস করি না। আমরা একেবারেই, আমাদেরকে শাসন করে কে? আমাদের শাসন করে আমাদের অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা বলছে যে মুখের কথা কোনো মূল্য নাই বাংলাদেশে। সবাই ভালো কথা বলে, একদম সবাই লিপ পরিষ্কার। সার্ভিস। জি, হ্যাঁ, এইটা এই কাজে দেখাইতে হবে, মানে তাদের এবং কাজে অধিকারগুলো যদি শতভাগ নিশ্চিত করতে হবে। জি, অসংখ্য নিশ্চিত ধন্যবাদ। করতে হবে, জি, আমরা দেখতে চাই, বাস্তবে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল, ধন্যবাদ আবু সাইদ খান। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।